পৃথিবীর প্রতিটি শহর নিজের ভেতরে লুকিয়ে রাখে কিছু গল্প, কিন্তু কিছু গল্প এতটাই বিপজ্জনক যে সেগুলো শোনার সময়ও বুকের ধড়ফড়ানি বেড়ে যায়। আজ আমরা এমনই এক গল্প নিয়ে এসেছি যেখানে এক মানুষের জেদ, এক দেশের গোপন রহস্য আর বিশ্ব রাজনীতি মুখোমুখি দাঁড়িয়ে যায়। এটাই হলো জন আব্রাহাম অভিনীত তেহরান। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের মুভি চেইন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, এই গল্পটি একটি বাস্তব ঘটনার উপর ভিত্তি করে তৈরি। এটি সেই সময়ের ঘটনা যখন ইসরায়েল এবং ইরান নিজেদের বিবাদের কারণে কিছু সন্ত্রাসী ভারতীয়দের মেরে ফেলেছিল, আর এই কারণে রাজীব কুমার সেই সন্ত্রাসীদের খুঁজে বের করে তেহরানে প্রবেশ করে তাদের মেরে ফেলে, যাতে ভবিষ্যতে আর কোনো দুটি দেশের বিবাদের কারণে কোনো ভারতীয়কে মরতে না হয়। তাহলে চলুন দেখি রাজীব কুমার কিভাবে কোনো রাজনৈতিক বা সামরিক সহায়তা ছাড়াই তেহরানে ঢুকে সেই সন্ত্রাসীদেরকে শেষ করে দিয়েছিল। সিনেমাটি শুরু হয় আর অর্থাৎ রাজীব কুমার নামের একজন স্পেশাল অফিসারের সাথে। সে একটি গ্যাং লিডারের কাছে যায়। আসলে রাজীব সেই ক্রিমিনালদের উপরের কোনো একটি কেস সামলাচ্ছিল, কিন্তু সেই গ্যাং লিডার রাজীবের পরিবারকে মেরে ফেলার হুমকি দেয়। তাই সেই গ্যাং লিডারকে শেষ করে দেয়। এখানে আমরা জানতে পারি যে তার পরিবার নিয়ে খুব খুশি, সিরিয়াস। সে তার কোনো সিনিয়রকেও ভয় পায় না, যেটা তার কাছে সঠিক মনে হয় সেটা সে করেই ছাড়ে। সে যখন সেখান থেকে বের হচ্ছিল তখনই তার স্ত্রীর ফোন আসে। সে বলে, মেয়েকে নিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে এসো। আসলে সেদিন তার মেয়ের জন্মদিন ছিল এবং তার স্ত্রী চেয়েছিল যে সময় মতো বাড়ি আসুক, কিন্তু রাজীব তার মেয়েকে নিয়ে যেতে পারে না। সে অন্য কাউকে পাঠিয়ে দেয়। তখন আমরা একটি গাড়ি দেখি যেটিকে একজন লোক অনুসরণ করছিল। কিছু সময় পর সে গাড়িটিতে একটি বোমা লাগিয়ে সেখান থেকে চলে যায় এবং সেখানে হঠাৎ একটি বিশাল বিস্ফোরণ ঘটে। গাড়ির ভেতরে যারা বসেছিল তারা গুরুতর আহত হয়, আর গাড়ির বাইরে একটি ছোট মেয়ে ছিল যে সিগন্যালে ফুল বিক্রি করত। বোমা বিস্ফোরণের সময় সে সেখানেই ছিল এবং সে ভয়ানকভাবে ঝলসে যায়। যখন রাজীব এই সম্পর্কে জানতে পারে তখন সে দৌড়ে সামনে আসে। মেয়েটির অবস্থা দেখে তার খুব খারাপ লাগে, কারণ সে সবসময় মেয়েটিকে সিগন্যালে দেখতে পেত। তখনই রাজীব সেখানে রয়ের কিছু কর্মকর্তাকে দেখতে পায় এবং সে অবাক হয় যে বোমা বিস্ফোরণের জায়গায় রয়ের লোকেরা কি করছে। তখন সে জানতে পারে যে যাদের উপর হামলা হয়েছে তারা ইসরায়েলি দূতাবাসের কূটনীতিকের স্ত্রী এবং সন্তান। আসলে সে সময় ইসরায়েল এবং ইরানের মধ্যে লড়াই শুরু হয়েছিল, কারণ ইরান পারমাণবিক শক্তিধর দেশ হতে চেয়েছিল এবং এর জন্য প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু ইসরায়েল চায়নি যে ইরান এটা করুক, যার কারণে তারা ইরানের একজন পারমাণবিক বিজ্ঞানীকে মেরে ফেলে, আর এই কারণেই ইরান ইসরায়েলের উপর হামলা করে প্রতিশোধ নিচ্ছিল। রাজীব যখন এসব জানতে পারে তখন সে বলে যে ইরান ইসরায়েলের উপর হামলা করুক, এতে তার কোনো সমস্যা নেই, কিন্তু তাদের ভারতে এসে এসব করা উচিত নয়, কারণ এই কারণে আমাদের দেশের লোক মারা যাচ্ছে। তখন রয়ের একজন অফিসার চেয়েছিল যে রাজীব এই কেসটি সামলাক, কিন্তু রাজীবের সিনিয়র তাকে সতর্ক করে বলেন যে যদি রাজীব এই কেসে জড়িয়ে পড়ে তবে সেটিকে সমাধান না করে থামবে না, আর যদি পারে তারা এই কেসটি বন্ধ করতেও চায় তাহলেও রাজীব থামবে না, কারণ রাজীব যখন কোনো কেস হাতে নেয় তখন সেটা শেষ না করে থামে না, তার জন্য যতই নিয়ম ভাঙতে হোক না কেন। এই কথা শুনে রয়ের অফিসার চায় যে রাজীবে এই কেসটি সামলাক, কিন্তু রাজীব বলে যে তার কাছে আগে থেকেই দুটি বড় কেস রয়েছে। তখন রয়ের অফিসাররা বলেন, যখন তোমার পরিবারের উপর হামলা হয় তখন তুমি তার প্রতিশোধ নাও, কিন্তু সেই বিমা বিস্ফোরণে যখন মেয়েটি মারা গেছে তখন পরিবারের কেউ নেই যে তার প্রতিশোধ নিতে পারে। এই কথা শুনে রাজীবের খুব রাগ হয় এবং সে সঙ্গে সঙ্গে সেই মেয়েটিকে দেখতে হাসপাতালে যায়, যেখানে ডাক্তাররা মেয়েটিকে বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু সে মারা যায়। সে শিশুটির আর কেউ ছিল না, শুধু একটি ছোট ভাই ছিল যে তার বোনের মৃত্যুতে পুরোপুরি আঘাতপ্রাপ্ত ছিল। এই দৃশ্য দেখার পর রাজীব সেই ছেলেটিকে তার নিজের বাড়িতে নিয়ে যায়, যেখানে রাজীবের মেয়ের জন্মদিনের পার্টি চলছিল। কিন্তু রাজীব শুধু কেসটি নিয়েই ভাবছিল। কিছুক্ষণ পর এনজিওর কিছু লোক আসে এবং সেই ছেলেটিকে তাদের সাথে নিয়ে যায়।
এরপর রাজীব ভাবতে থাকে যে কে এই বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। প্রথমে সবার মনে হয়েছিল যে হয়তো এটা পাকিস্তান করেছে, কিন্তু পরে রাজীব তার সূত্র থেকে জানতে পারে যে এইসব কিছু ইরান করেছে, কারণ তারা ইসরায়েলের থেকে প্রতিশোধ নিতে চেয়েছিল। আসলে যখন ভারতে হামলা হয় তখন আরও দুটি দেশেও বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছিল, যা ইসরায়েলের কূটনীতিকদের উপরেই হয়েছিল। এসব জানার পর রাজীবের কাছে পরিষ্কার হয়ে যায় যে এইসব কিছু ইরানই করছে, কিন্তু তাদের কাছে কোনো প্রমাণ ছিল না যে তা দিয়ে প্রমাণ করা যায়। তাই সে সেখানকার সিসিটিভি ফুটেজ দেখতে থাকে। যখন সে ফুটেজ পায় তখন সে দেখতে পায় যে একজন লোক বাইকে এসে সেই গাড়িতে বোমা লাগিয়েছে। এরপর রাজীব সেই লোকটিকে খুঁজতে শুরু করে। তখনই তার কাছে শৈলজা আসে, যে রয়ের একজন অফিসার। শৈলজা চেয়েছিল যে রাজীব এবং সে একসাথে কাজ করুক, কারণ সে জানতো যে এই কেস যত এগোবে যত জটিল হবে। কারণে প্রথমে তাদের মনে হয়েছিল যে শুধু ভারতে হামলা হয়েছে, কিন্তু আরও দুটি দেশে হামলা হওয়ার কারণে এটি এখন আন্তর্জাতিক বিষয় হয়ে গেছে। তাই শৈলজা জানে যে এই কেস শুধু রাজীবের একার পক্ষে সামলানো সম্ভব নয়। যখন তারা দুজন একসাথে কাজ করবে তখনই কিছু করা সম্ভব। অন্যদিকে রাজীবের দল সেই লোকটিকে ধরে ফেলে। তখন সেই লোকটি জানায় যে সে শুধু তার বাইকটি দিয়েছিল এবং সেই লোকটির নাম ছিল আফসার খান। সে এখানে অনেক দিন ধরে থাকতো। সে এও জানায় যে সে একটি মেয়ের সাথে দেখা করত যার নাম লাইলা। এইসব শোনার পর রাজীব ইসরায়েলি দূতাবাসের সিসিটিভি ফুটেজ চেক করে এবং জানতে পারে যে হামলার আগে প্রতিদিন সেখানে একজন পুরুষ এবং একজন মেয়ে স্কুটিতে আসতো। আর যেহেতু এই হামলা হয়েছে তাই স্কুটিটি ইসরায়েলি দূতাবাসের বাইরে পড়েছিল। এটা দেখে রাজীব বুঝতে পারে যে কেউ ইসরায়েলি দূতাবাসের উপর নজর রাখছিল। এরপর তারা লাইলার খোঁজ করতে থাকে। রাজীব তার সূত্র থেকে জানতে পারে যে হামলা করার পরপরই অফিসার খান ভারত ছেড়ে ইরানে চলে গেছে। এটা দেখে রাজীব বুঝতে পারে যে তাদের দ্রুত অফিসারকে ধরতে হবে, যাতে ভবিষ্যতে ভারতে এমন হামলা আর না হয়। এরপর আমরা আফসার খানকে দেখি, যে ইরানি সেনাবাহিনীর সাথে কথা বলছিল। এখানে আমরা জানতে পারি যে আফসার ইরানেরই একজন সন্ত্রাসী এবং এই হামলা করার জন্য তাকে ইরানের সেনাবাহিনী টাকা দিয়েছিল, কারণ দুটি দেশ একে অপরের কাছ থেকে প্রতিশোধ নিতে চেয়েছিল। এই কারণেই ইরান তার সন্ত্রাসীকে সমর্থন করেছিল, যাতে তারা ইসরায়েলের থেকে প্রতিশোধ নিতে পারে। অফিসার জানতে পারে যে রাজীব তাকে খুঁজছে এবং সে খুব রেগে যায়। সে সিদ্ধান্ত নেয় যে সে যে কোনো মূল্যে রাজীবকে তার কাছে আসতে দেবে না। অন্যদিকে আমরা রাজীবকে দেখি যে লাইলার খোঁজ পেয়েছিল, যে অফিসার আফসারকে সাহায্য করত। এরপর তার লাইলাকে ধরে জিজ্ঞাসাবাদ শুরু করে, কিন্তু লাইলা কিছু বলতে রাজি হয় না। কিন্তু রাজীবের কাছে লাইলার বিরুদ্ধে অনেক প্রমাণ ছিল, যেমন তার মোবাইল এবং আফসার খানের মোবাইলের সংযোগ। এছাড়াও তাদের দুজনকে ইসরায়েলি দূতাবাসের বাইরে একসাথে অনেকবার দেখা গিয়েছিল। এসব দেখে লাইলাও বুঝতে পারে যে সে কোনোভাবেই বাঁচতে পারবে না, তাই সে সব সত্যি বলে দেয়। লাইলার কথা শুনে রাজীব বুঝতে পারে যে এই সব কিছুর পেছনে ইরানের হাত আছে। এরপর রাজীবের সিনিয়রকে বলা হয় যে তারা যেন রাজীবকে এই কেসটি এখানেই বন্ধ করে দিতে বলে, কারণ ইসরায়েল এবং ইরান দুটি দেশই ভারতের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। ইসরায়েল থেকে তারা নতুন প্রযুক্তি পেত, আর ইরানের থেকে আমরা গ্যাস কিনতে যাচ্ছিলাম। ইরানের সাথে ভারতের চুক্তি হতে মাত্র 10 থেকে 12 দিন বাকি ছিল। আর যদি এই সময়ের মধ্যে তারা জানতে পারে যে ভারতের অফিসাররা তাদের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করছে, তাহলে তারা গ্যাসের চুক্তি বাতিল করে দেবে। এই কারণে ভারতীয় অফিসাররা চাননি যে ইরান এই সম্পর্কে কিছু জানুক, কারণ রাজীব এখন এই কেসের গভীরে ঢুকে যাচ্ছিল। তাই তারা রাজীবকে বলে যে সে যেন তার কেস এখানেই বন্ধ করে দেয়। কিন্তু রাজীব সিদ্ধান্ত নিয়েছিল যে সে চুপ করে বসবে না, কারণ তাকে এই কেস সমাধান করতেই হবে, যাতে ভবিষ্যতে অন্য কোনো দেশের বিবাদের কারণে ভারতীয়রা মারা না যায়। আর এই কারণেই রাজীব সিদ্ধান্ত নেয় যে সে আবুধাবি যাবে এবং সেখান থেকে তেহরান যাবে, কারণ এই সময় অফিসার তেহরানেই ছিল। এরপর রাজীব তার সঙ্গী দিব্যা এবং বিজয়ের সাথে আবুধাবির উদ্দেশ্যে রওনা হয়। এই সব কিছুতে শৈলজা তাকে সাহায্য করছিল, যদিও এই সাহায্যটি ছিল অনানুষ্ঠানিক, কারণ আনুষ্ঠানিকভাবে তাদের এই কেসটি বন্ধ করার জন্য বলা হয়েছিল। যখন রাজীবের সিনিয়র তাকে ফোন করে তখন রাজীব তার সাথে মিথ্যা বলে যে সে তাদের কথা শুনতে পাচ্ছে না, যার কারণে সে তার সিনিয়রের কথা না শুনেই তার দলের সাথে আবুধাবি চলে যায়। সেখানে ধর্মেশ জৈন নামের একজন ব্যবসায়ী তাদের সাহায্য করে। সে তাদের থাকার ব্যবস্থা করে এবং তাদের জন্য নকল কাগজপত্র, পাসপোর্ট সবচেয়ে জোগাড় করে দেয়। এরপর সে তাদের একটি নির্জন জায়গায় ছেড়ে দেয়, যাতে তারা একটু বিশ্রাম নিয়ে তেহরানের জন্য রওনা হতে পারে।
এখানে কিছু ইসরায়েলি অফিসারও ছিল যারা ইরানের থেকে প্রতিশোধ নিতে চেয়েছিল। রাজীবের তাদের সাথে দেখা হয় এবং ইসরায়েলিরা রাজীবকে বলে যে যখনই সে সুযোগ পাবে অফিসারকে যেন খুব খারাপভাবে মারে। তখন রাজীব বলে যে ইসরায়েল ও ইরানের লোকদের মেরেছে এবং এখন ইরান ইসরায়েলের লোকদের মেরেছে, কিন্তু তার শুধু একটাই কথা, তোমাদের দুজনের ঝগড়ায় আমাদের ভারতীয়রা যেন মারা না যায়, আর এই কারণেই আমি এখানে এসেছি। এরপর আমরা আফসারকে দেখি যে জানতে পারে রাজীব তার দলের সাথে আবুধাবিতে চলে এসেছে। এটা শুনে সে খুব চিন্তিত হয়ে পড়ে, কারণ তাকে যে কোনো মূল্যে রাজীবকে তেহরানে আসা থেকে আটকাতে হবে। সে জানতে পেরেছিল যে রাজীব নৌকায় করে যাবে, তাই সে সেখানে তার লোক পাঠায় যাতে তারা রাজীবকে শেষ করে দিতে পারে। এই লোকেরা তাদের উপর হামলা করার সাথে সাথে রাজীব এবং তার দল তাদের সাথে লড়াই করতে শুরু করে। এই লড়াইয়ের মধ্যে দিব্যার কাছে একটি বোমা বিস্ফোরণ হয়, যার কারণে দিব্যা সেখানেই মারা যায়। দিব্যার মৃত্যু দেখে বিজয় পুরোপুরি হতভম্ব হয়ে যায়। সে কিছু বলার মতো অবস্থায় ছিল না, কিন্তু রাজীব সেখানে থামতে পারত না, কারণ তাকে যে কোনো মূল্যে তেহরানে পৌঁছাতে হবে। তাই সে বিজয়কে বলে, তুমি এখানেই থাকো এবং দিব্যার মৃতদেহ ভারতে নিয়ে যাও। এরপর রাজীব নৌকায় চড়ে বসে। এই খবর ভারতেও পৌঁছে যায় যে দিব্যা মারা গেছে। তখন অনেক প্রশ্ন উঠতে শুরু করে যে দিব্যা সেখানে কি করছিল, কিন্তু সবাই যদি জানতে পারতো যে দিব্যা অনানুষ্ঠানিকভাবে একটি মিশনে গিয়েছিল, তাহলে অনেক বড় সমস্যা হয়ে যেত। এছাড়াও ইরানও জানতে পারতো যে এই লোকেরা ইরানের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করছিল। আর এই কারণেই ভারতীয় অফিসাররা বলেন যে দিব্যা সেখানে ছুটিতে গিয়েছিল এবং সেখানেই দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। এরপর দিব্যার মৃতদেহ ভারতে আনা হয় এবং শেষকৃত্য সম্পন্ন হয়। যখন শৈলজা এই সম্পর্কে জানতে পারে তখন সে খুব চিন্তিত হয়ে পড়ে, কারণ আর কেউ ভারত থেকে কোনো সাহায্য পাচ্ছিল না, কারণ আর কে সব নিয়ম ভেঙে সেখানে পৌঁছেছিল। তাই শৈলজা চিন্তিত ছিল যে রাজীব ঠিক আছে কিনা। এই কারণে সে রাজীবের স্ত্রীর কাছে যায় এবং তাকে সবকিছু বলে দেয়। এইসব জানার পর রাজীবের স্ত্রী খুব ভয় পেয়ে যায়। এরপর সে শৈলজাকে জানায় যে রাজীব যখনই কোনো মিশনে যায় সে সবসময় রাত 10টায় তাকে ফোন করে। 3টি রিং বাজলে এর মানে হয় যে রাজীব ঠিক আছে। এরপর তারা দুজনে 10টা বাজার অপেক্ষা করে এবং ঠিক 10টায় সেখানে 3টি রিং বাজে। এর মানে রাজীব একদম ঠিক আছে। অন্যদিকে ইরানও জানতে পেরেছিল যে ভারত তাদের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করছে। যদিও ভারতীয় অফিসাররা তাদের বোঝায় যে তারা রাজীবকে এই কেস থেকে সরিয়ে দিয়েছে এবং রাজীব যা কিছু করছে তা অনানুষ্ঠানিক, তাই যদি তার কিছু হয় ভারত তাতে হস্তক্ষেপ করবে না। এরপর আমরা রাজীবকে দেখি যে তেহরানে পৌঁছে গেছে, যেখানে তামির নামের একজন লোক রাজীবকে সাহায্য করে, কারণ তামির সেখানকার স্থানীয় এবং সেও সন্ত্রাসীদের বিরুদ্ধে ছিল। কিন্তু যখন তামির জানতে পারে যে ভারত এখন রাজীবকে সমর্থন করে না, তখন সে রাজীবকে বলে যে সে সুস্থ হলেই যেন সেখান থেকে চলে যায়। কিন্তু রাজীব কিছুতেই চুপ করে বসে থাকার পাত্র ছিল না, সে যে কোনো মূল্যে আফসারকে মারতে চেয়েছিল। এখানে আমরা জানতে পারি যে তামিরের একটি মেয়ে ছিল এবং সে তার মেয়েকে খুব ভালোবাসতো। এছাড়াও তামিরের একটি ছেলেও ছিল, কিন্তু সে একটি বোমা বিস্ফোরণে মারা গিয়েছিল। যখন তামির জানতে পারে যে রাজীব হার মানবে না, তখন সে তাকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। এরপর তারা দুজনে মিলে অফিসারের খোঁজ করতে থাকে এবং কিছুক্ষণের মধ্যে তারা আফসারের সঙ্গী সৈয়দের খোঁজ পায়। এরপর তারা পরিকল্পনা করে যে প্রথমে সৈয়দকে ধরবে এবং তারপর তার থেকে জানতে পারবে যে আফসার কোথায় আছে। অন্যদিকে আফসারও জানতে পেরেছিল যে রাজীব সৈয়দকে ধরতে যাচ্ছে, কিন্তু সে এই সম্পর্কে সৈয়দকে কিছুই জানায় না। সে সৈয়দকে বলে, আজ তোমার ছেলের জন্মদিন, তাই তোমার তাড়াতাড়ি বাড়ি চলে যাওয়া উচিত। এই কথা শুনে সৈয়দ খুব খুশি হয়। আসলে আফসার ইচ্ছে করে সৈয়দকে এখান থেকে পাঠাতে চেয়েছিল যাতে রাজীব তাকে ধরতে পারে, কারণ আফসার সৈয়দের কাপড়ে একটা ট্র্যাকার লাগিয়েছিল। আফসার জানতো যে এর কারণে সৈয়দের জীবনও যেতে পারে, কারণ রাজীব তাকে ছাড়বে না। এরপরও সে তার সঙ্গীকে এই বিপদের মুখে ঠেলে দিয়েছিল। এরপর রাজীব এবং তামির মিলে সৈয়দকে অপহরণ করে এবং তাকে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে থাকে। কিন্তু এরই মধ্যে আফসারের লোকেরা তাদের উপর হামলা করে এবং রাজীবের উপর গুলি চালাতে থাকে। এই হামলায় তামিরের কিছু গুলি লাগে, কিন্তু তারপরও সে রাজীব এবং সৈয়দকে একটি নিরাপদ জায়গায় নিয়ে যায়। সেখানে এসে রাজীব দেখে যে তামিরের গুলি লেগেছে, কিন্তু সে তামিরকে বলে যে তাকে শক্ত হতে হবে, তাকে তার মেয়ের জন্য বেঁচে থাকতে হবে। এরপর রাজীব সেই সৈয়দকে আফসার সম্পর্কে জিজ্ঞাসা করতে থাকে। সৈয়দ কিছু বলার আগেই রাজীব দেখে যে তার কাপড় ট্রেকার লাগানো আছে। এটা দেখে সৈয়দও অবাক হয়ে যায়, কারণ আফসার তাকে এত বড় বিশ্বাসঘাতকতা করেছে। তখনই সেখানে আফসারের কিছু লোক চলে আসে। রাজীব তামিরকে একটি নিরাপদ জায়গায় বসিয়ে দেয়। এরপর সে আফসারের গুন্ডাদের সাথে লড়াই করতে শুরু করে। সেখানে তাদের মধ্যে অনেক গুলি চলে এবং রাজীব
এক এক করে আফসারের সব লোককে মেরে ফেলে। এখন শুধু আফসারই বেঁচে ছিল, যে পালিয়ে যেতে চেয়েছিল, কিন্তু রাজীব তার পায়ে গুলি করে দেয়। এরপর আফসার সেই সেনা কর্মকর্তাকে ফোন করে এবং বলে যে তাদের সাহায্য করা উচিত, কিন্তু সেনা কর্মকর্তা তা করতে পারছিলেন না, কারণ তাদের বিরুদ্ধে অনেক প্রমাণ ছিল। কারণ সবাই জেনে গিয়েছিল যে আফসার ভারতে হামলা করেছিল, এবং যদি এই সব কিছুর পেছনে ইরানের হাত আছে সেটাও জানা যায়, তাহলে ইরানের অনেক দুর্নাম হবে। এই কারণে ইরান এখন আফসারকে সাহায্য করতে চায়নি, এবং তারা আফসারকে সাহায্য করতে অস্বীকার করে। এরপর আফসার রাজীবকে বলে যে সে যেন তাকে মেরে ফেলে। রাজীব বলে, আমি তোমাকে মারবো না। এই কথা বলে রাজীব সেখান থেকে চলে যেতে থাকে। তখনই আমরা সৈয়দকে দেখি যে আফসারের কাছে আসে। রাজীব তাকে একটি বন্দুক দেয়। এটা দেখে আফসার খুব অবাক হয়। সে সৈয়দকে বলে, তুমি রাজীবকে গুলি করে দাও। কিন্তু এখন সৈয়দ আফসারকে খুব ঘৃণা করতে শুরু করেছিল, কারণ আফসার তাকে এভাবে ফাঁদে পেতেছিল, যার কারণে সে আফসারকেই মেরে ফেলে এবং রাজীব সেখান থেকে চলে যায়। আর এভাবেই রাজীব তার কেস সমাধান করে দেয়। ভারতে যত সন্ত্রাসী হামলা করেছিল তাদের সবাইকে সে মেরে ফেলে। এরপর আমরা রাজীবের সিনিয়র এবং রয়ের অফিসারকে দেখি, যারা এই সম্পর্কে জানতে পেরেছিল। রাজীবের সিনিয়র রয়ের অফিসারকে বলেন যে তাদের রাজীবকে ফিরিয়ে আনতে হবে, কিন্তু রয়ের অফিসাররা বলেন যে যখন রাজীব এখানে আসবে তখন সে কোনো পদক পাবে না, কারণ সে যদিও সন্ত্রাসীদের মেরেছে, কিন্তু এই সব কিছু সে অনানুষ্ঠানিকভাবে করেছে। কিন্তু এইসব জানার পরেও রাজীবের সিনিয়র বলেন যে তাদের রাজীবকে সেখান থেকে ফিরিয়ে আনতেই হবে, তার জন্য তার উপর তদন্ত শুরু করতে হলেও আর এই সব কিছু জানতে রাজীবকে সাহায্য করবে। এরপর তারা রাজীবকে ফিরিয়ে আনার জন্য সেখানে একজনকে লোক পাঠিয়ে দেয়। এরপর আমাদের বলা হয় যে এরপর ইসরায়েল এবং ইরান একে অপরের উপর আরও অনেক হামলা করে, কিন্তু এর মধ্যে কোনো হামলা ভারতে হয়নি। আর এই দৃশ্যটির সাথে সিনেমাটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই সিনেমাটি আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।